হ্যালো, আসসালামু আলাইকুম। নেপালে কেন এত বেশি ক্র্যাশ হয় এই পুরো বিষয়টা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে পর্যালোচনা করব। কারণ নেপালের যে ক্র্যাশগুলো হয়েছে এই পর্যন্ত আমরা যদি লিস্ট দেখি, প্রায় 32টার মতো ডেডলিয়েস্ট ক্র্যাশ আসলে নেপালে ঘটে গিয়েছে, এবং এগুলোর জন্য মেইন কারণটা কি সেগুলো নিয়ে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। তো নেপালের প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওদের দেশের যে মাউন্টেনগুলো আছে বা হিমালয়ের দেশ নেপাল বলা হয়। তো নেপাল মেইনলি একটি ট্যুরিস্ট কান্ট্রি। তাদের দেশের মোট যে লাভের অংশ সেটার প্রায় 6.7%ই আসে কিন্তু এই ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি থেকে। তো নেপালের এই ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির কারণে বা নেপালের যে মাউন্টেনে ভরা বা হিমালয়ের দেশ যেটি নেপাল বলা হয়, এটিও কিন্তু একটি বড় কারণ যেটির কারণে এই ক্র্যাশগুলো হয়ে থাকে। এখন কথা হচ্ছে এই মাউন্টেনগুলো কেন ক্র্যাশের জন্য দায়ী হয়। এটা মেন কারণ হচ্ছে হাই এলিভেশন বলতে বোঝাচ্ছে যে সি লেভেল থেকে একটা এয়ারপোর্টের উচ্চতা। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের যেই হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি আছে সেটির কিন্তু এলিভেশন হচ্ছে 8 মিটার। তার মানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 8 মিটারের মতো উচ্চতে অবস্থিত। কিন্তু নেপালের যে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটি কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উপরে। তার মানে এর এলিভেশন হচ্ছে 800 মিটার। তো এটি একটি বড় কারণ। তো সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে তত কিন্তু বাতাস হালকা হয়ে যায় বা বাতাসের ঘনত্বটা কমে যায়। তো এই বাতাসের ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এয়ারক্রাফটের টেক অফ এবং ল্যান্ডিং এর ক্ষেত্রে, এবং বিশেষ করে থ্রাস্ট যে উৎপন্ন হয় বা লিফট যে উৎপন্ন হয় এগুলোতে কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলে এই এলিভেশন। তো নেপাল যেহেতু মাউন্টেনের উপরে অবস্থিত, বড় বড় পর্বতের উপরে অবস্থিত, তো এই মাউন্টেনিয়ান এরিয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। তো এই মাউন্টেন এরিয়া হওয়ার কারণে কিন্তু তাদের যে রানওয়েগুলো থাকে রানওয়েগুলো খুব শর্ট হয়। যেমন একটা ইন্টারন্যাশনাল রানওয়ের জন্য মিনিমাম 3-3.5 কিলোমিটারের মতো কিন্তু রানওয়ে দরকার পড়ে বা ফ্ল্যাট সারফেস দরকার পড়ে। কিন্তু নেপালের পাহাড় পর্বতের মতো এরিয়ার কারণে সেখানে কিন্তু এরকম লং ফ্ল্যাট সারফেস বা সমতল ভূমি কিন্তু পাওয়া কষ্টকর। তো এই জন্য কিন্তু ওদের যেই এয়ারপোর্টগুলো আছে বেশিরভাগ এয়ারপোর্টগুলোই কিন্তু শর্ট রানওয়ের এয়ারপোর্ট হয়ে থাকে। যেমন পোখরা ইন্টারন্যাশনাল, যেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হচ্ছে, ওটাকেও কিন্তু মাত্র 2500 মিটার রানওয়ে লেন্থ করা হয়েছিল, যেখানে আমাদের শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে লেন্থ কিন্তু 3-3.5 কিলোমিটারেরও বেশি। এটি একটি কারণ, যেটি হচ্ছে এই মাউন্টেন এরিয়ার কারণ রানওয়েগুলো শর্ট হয়। তো রানওয়ে শর্ট হওয়ার কারণে কিন্তু যেই এয়ারক্রাফটগুলো টেক অফ এবং ল্যান্ডিং করবে তাদেরকে খুবই সতর্কতার সাথে টেক অফ এবং ল্যান্ডিং করতে হয়। এবং আরেকটি ব্যাপার যেটা হচ্ছে ওদের ওখানে যে ওয়েদার, নেপালের এই মাউন্টেনিয়ান এরিয়ার কারণে সেখানে লোকাল যে উইন্ড সেটি কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। তো দেখা যায় তখন সেফলি ল্যান্ডিং বা টেক অফ করাটা কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যায়। ফর এক্সাম্পল লাস্ট যে 12টা অ্যাক্সিডেন্টকে যদি পর্যালোচনা করা যায় নেপালের, সেটাতে দেখা যায় যে 60%ই এই কন্ট্রোল ফ্লাইটের উপরে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। তার মানে ফ্লাইটগুলোর উপরে পাইলটের কন্ট্রোল ছিল, শুধুমাত্র তারা ওয়েদারের কারণে বা সামনে যে পাহাড়ের যে উচ্চতা আছে সেটি ঠিকমতো দেখতে পারেনি হয়তো, সেটির কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়েছে। প্রায় 60% অ্যাক্সিডেন্ট কিন্তু এভাবে হয়েছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই মাউন্টেনের কারণেই কিন্তু নেপালের ক্র্যাশগুলো বেশি হচ্ছে। নেপালে বেশি ক্র্যাশ হওয়ার আরেকটি অন্যতম রিজন হচ্ছে তাদের যেই সেফটি ইনফ্রাস্ট্রাকচার বা এভিয়েশনের যে সেফটি সিকিউরিটি, এই জিনিসগুলো বেশি আপডেটেড করা নাই। যেহেতু নেপালে বিভিন্ন টাইপের এয়ারপোর্ট আছে, কোনো এয়ারপোর্টে ফ্যাসিলিটিস বেশি, কোনো এয়ারপোর্টে ফ্যাসিলিটিস কম, সেটাকে কিন্তু আপডেট করাটা টাফ হয়ে যাবে। কিন্তু যে এয়ারক্রাফটটা ইউজ করবে বা এয়ারলাইন্স কিন্তু তাদের যেই এয়ারক্রাফটগুলো ইউজ করছে সেগুলোকে কিন্তু তারা আপডেট করতে পারে বা নতুন নতুন ইকুইপমেন্ট বা নেভিগেশন সিস্টেমগুলো অ্যাড করতে পারে, যেগুলো প্রিসিশন ল্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমরা যদি তেনজিং হিলারি এয়ারপোর্টের কথা বলি, আপনারা অনেকে জানবেন যেটিকে ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস এয়ারপোর্ট হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেটি যে নেপালের মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পটি আছে সেটির কিন্তু কাছাকাছি। ওই হিসাবে কিন্তু এই এয়ারপোর্টটি অনেক বেশি পপুলার সেখানে। এবং যে রানওয়েটি আছে একেবারে ডাউন হিলের দিকে, মানে প্লেন যখন ট্যাক্সি করে টেক অফ করবে তখন এয়ারপোর্টটা কিন্তু একটু নিচের দিকে। তো নেপালের এইসব ট্রেনের কারণে অথবা এইসব মাউন্টেন এরিয়ার কারণে যে এয়ারক্রাফটগুলো ইউজ করা হয় এয়ারলাইন্সগুলোতে, সেই এয়ারক্রাফটগুলোকে কিন্তু আরো আপগ্রেডাইজ করতে পারে বা মডার্নাইজড করতে পারে। ওই জায়গাটা কিন্তু ফোকাস দিতে পারে। যেমন এই ধরনের এয়ারপোর্টগুলোতে খুবই অত্যাধুনিক যে প্লেনগুলো আছে, যেমন এইটা 72, এই 72 এর মতো এয়ারক্রাফট, যেটি ওয়ার্ল্ডে খুবই পপুলার একটি এয়ারক্রাফট, এই ধরনের এয়ারক্রাফটও কিন্তু সেখানে ক্র্যাশ হয়েছে। তো এই এয়ারক্রাফটগুলো কিন্তু আমরা মডার্ন ইলেকট্রনিক্স প্লাস হচ্ছে নেভিগেশন সিস্টেম, এইসব বিভিন্ন নতুন নতুন অ্যাডঅনস যদি আমরা যুক্ত করতে পারতাম বা এয়ারলাইন্সগুলো যদি এই জিনিসগুলোতে ফোকাস দিত তাদের প্লেনকে আপগ্রেডেশনের দিকে, তখন কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো কমে যায়। ফর এক্সাম্পল এই ধরনের মাউন্টেন এরিয়া কিন্তু আরো অন্যান্য দেশ আছে। আমি যদি নিউজিল্যান্ডের কথা বলি, সেখানেও কিন্তু তাদের এরকম মাউন্টেইনে
মেন এরিয়া আছে, তো তারা কিন্তু তাদের প্লেনগুলোতে বিভিন্ন ধরনের নেভিগেশন সিস্টেম অ্যাড করেছে এবং স্যাটেলাইট গাইডেড সিস্টেম অ্যাড করেছে। তো এই সিস্টেমগুলো অ্যাড করার ফলে যে তুষার ঝড় হয় ওগুলোর ভেতরেও কিন্তু তারা এই মাউন্টেনের ভেতর দিয়েও কিন্তু প্রিসিশন ল্যান্ডিং করতে পারে, মানে একেবারে নিখুঁতভাবে তারা ল্যান্ড করতে পারে এই স্যাটেলাইট গাইডেড এবং যে নেভিগেশন নতুন নতুন যে সিস্টেমগুলো আছে এগুলো অ্যাড করে। এই প্রিসিশন গাইডেড সিস্টেমগুলো এতই অ্যাকুরেট যে একেবারে সে ওটা ফলো করে 1 মিটার লেভেলের যেই গাইডেন্স সিস্টেম ওরকম প্রিসিশন ভাবে কিন্তু সে ল্যান্ড করতে পারে। এছাড়া তাদের যে ATR এয়ারক্রাফটগুলো আছে ওগুলোতে নেভিগেশন পারফরমেন্স টুলসও অ্যাড করা আছে, তার মানে নেভিগেশনের পারফরমেন্সটাও কিন্তু তারা সেখানে চেক করতে পারে। এই জিনিসগুলো কিন্তু নেপালের যদি আমরা প্রেক্ষাপটে চিন্তা করি, তো ওইসব লো কস্ট এয়ারলাইন্সগুলো কিন্তু এই ধরনের অ্যাডন্স বা এই ধরনের এক্সট্রা যেই ফিচার্সগুলো এগুলো কিন্তু ম্যানুফ্যাকচার থেকে নিতেও তাদের জন্য কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। তো এই ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডের সিস্টেমটা যদি নেপালের অথরিটি তাদের যে এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে যদি ফোর্স করে যে আপনারা এইগুলো অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে কিন্তু সব এয়ারলাইন্স কিন্তু এই জিনিসগুলোতে আপগ্রেড করে নিতে পারে। যেহেতু এখানে একটু ল্যাকিংস আছে, তো তারা এই জিনিসটা যেহেতু ফলো করছে না তখন ক্র্যাশগুলো কিন্তু বেশি হচ্ছে। আর বিশেষ করে নেপালে যেহেতু ইকোনমিকের দিক দিয়েও একটু লো হিসাবে বিবেচনা করা হয়, ওই হিসাবে এয়ারলাইন্সরাও কিন্তু তাদের যে অপারেটিংয়ের যে কস্ট সেটাও কিন্তু তারা কমানোর ট্রাই করে। তো সেই সব কারণে কিন্তু তারা এই ধরনের নতুন নতুন নেভিগেশন ইকুইপমেন্টস বা স্যাটেলাইট গাইডেড সিস্টেম এগুলো কিন্তু তারা ইনস্টল করে না। তো এইসব কারণেই দেখা যাচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড অথবা প্রোডাক্টের আপডেট মানে এয়ারক্রাফটের যে আপগ্রেডেশন এইসবের ব্যাপারে যেহেতু নেপালের সিভিল এভিয়েশন অথরিটি তাদেরকে কোনো ধরনের ফোর্স করে না বা কোনো ধরনের প্রেশার দেয় না, বা এয়ারলাইন্সগুলো কিন্তু এই জায়গাগুলোতে তাদের কস্ট কাটিংয়ের জন্য এই জিনিসগুলো ইনস্টল করে না। তো এখানে কিন্তু সেফটির একটা বড় ইস্যু দাঁড়িয়ে যাচ্ছে। তো আইকাওর যে একটা রেটিং দেয় 2022 সালের যে সেফটি অডিট সিস্টেম আছে সেখানে তারা অস্ট্রেলিয়াকে 94% সেফটি দিয়েছে, তারপর হচ্ছে জার্মানি 92% সেফটি অডিটে এত স্কোর পেয়েছে তারা। আর ওই হিসাবে ওখানে কিন্তু নেপালে মাত্র 70.1%। তার মানে আমরা বুঝতে পারছি যে অন্যান্য দেশের যেই এয়ারলাইন্সের সেফটি বা এয়ারক্রাফটের সেফটি এগুলোর তুলনায় নেপালের সেফটিটা কত নগণ্য। সুতরাং আমরা যেই এয়ারলাইন্সটিতে ফ্লাই করব সেই এয়ারলাইন্সে পূর্বে কখনো ক্র্যাশ হয়েছে নাকি বা তাদের ক্র্যাশ হিস্টোরি কেমন বা তাদের কোনো ব্যাড রিপোর্ট আছে নাকি এগুলো কিন্তু চেক করে কিন্তু আমরা সেই এয়ারলাইন্সে ফ্লাই করতে পারি। এটা কিন্তু মানে অ্যাজ প্যাসেঞ্জার হিসেবে আমরা করতে পারি, এবং যদি তাদের সেফটি রেকর্ড ভালো থাকে বা গুড সেফটি রেকর্ড থাকে তখন কিন্তু আমরা সেই এয়ারলাইন্সে উঠতে পারি। দেখা যাচ্ছে যে নেপালের এয়ারলাইন্সগুলোর সেফটি রেকর্ড এতই আসলে কমে গিয়েছে যেটির কারণে নেপালের বেস যেই এয়ারলাইন্সগুলো আছে ওই এয়ারক্রাফটগুলো ইউরোপিয়ান ইউনিয়নের এয়ার স্পেসে কিন্তু 2013 সাল থেকে ফ্লাই করা ব্যান করে দিয়েছে। এটা কিন্তু সেফটি একটা কনসার্নের কারণেই ইউরোপিয়ান ইউনিয়নের উপরে দিয়ে যাওয়া নিষেধ করে দিয়েছে এইসব এয়ারক্রাফটগুলোকে। তো আমরা এটা থেকে আসলে বুঝতে পারছি যে নেপালের যেই এয়ারক্রাফটগুলো আছে তাদের যে সেফটি সিস্টেম আছে সেটি কিন্তু আসলেই খুবই নগণ্য। তো airlinesratings.com নামে একটা ওয়েবসাইট আছে যেটি আসলে বিভিন্ন ক্যারিয়ারদের কমপ্লেনের উপর বেস করে তারা এয়ারলাইন্সগুলোকে একটা রেটিং দেয়। তো এই ওয়েবসাইটটি কিন্তু নেপালের যে এয়ারলাইন্সগুলো আছে এবং ইয়েতি এয়ারলাইন্সটা আছে এটি সহ নেপালে আরো বিভিন্ন এয়ারলাইন্স সহ সবগুলোর কিন্তু তারা রেটিংটা অফ করে দিয়েছে, কারণ তাদের বিরুদ্ধে যেই কমপ্লেনগুলো ছিল লো সেফটির জন্য সেগুলো যখন তারা বারবার পাচ্ছিল airlinesrating.com তারাও কিন্তু এই নেপালি এয়ারলাইন্সগুলোর ইভালুয়েট বন্ধ করে দিয়েছিল। তো এই হচ্ছে ওভারঅল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।